আপনার র্যাবের আপনার সিও ছিল 3 নম্বর, 3 র্যাব 3-এর সিও ছিল আর কি। তার আগে সে বিজিবিতে ছিল, শাফিন আমি তার নাম্বার আমার কাছে আছে। সে তাদের মেইন ম্যান ছিলেন, সে বিজিবিতে তাদের প্রোটোকল অফিসার হিসেবে ছিলেন। তারপর সে বিজিবি থেকে আপনি বেরিয়ে আসে। বিজিবিতে আমাকে যখন জেলে নিয়ে যায় তখন বিজিবিতে ডিজি ছিলেন শাফিনুল ইসলাম, যে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, এখনো বন্ধু আছে। তাদের আরেকটা টার্গেট ছিল, বিকজ তার ভাই সেনাপ্রধান হওয়ার পরে তাদের একটা টার্গেট ছিল, সেটা হলো যে বিজিবির প্রধানকে চাকরি থেকে বাদ দেওয়া। বিকজ বিজিবির প্রধান সে কোনো অবৈধ জিনিস পছন্দ করে না, সেটা অনিয়মের কোনো কাজ করে না। তো তারা আগে বিজিবিটা তারা করতো, তো তারাই তাদের যেসব কাজগুলো দরকার ওই বিজিবি ডিজিকে বললো, বিজিবি ডিজি সেগুলো শোনে নাই। বিকজ তার ভাই একজন সেনাপ্রধান হওয়ার পরে তারা যে জিনিসটা করেছিল সেটা হলো যে হারিস আপনার দেখবে, কি বলে, বিজিবি দেখবে। বাট তৎকালীন বিজিবি যে ডিজি সে সেগুলো কোনো কিছুই দেখে যে অনিয়মের কোনো শেষ নাই। তো তারা দেখলো যে এই সেলিম প্রধানকে ইউজ করে তার চাকরিটা যদি খাওয়া যায়, এগুলো ছিল পরিকল্পিতভাবে তারা করেছে। তারপর আরেকটা অপরাধ আপনাকে বলি, সেটা হলো আপনি ইমিগ্রেশন ক্রস করার পরে, আপনি ইমিগ্রেশন ক্রস করার আগে যদি আপনার নামে কোনো মামলা থাকে তাহলে তো আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। পারবেন? অবশ্যই পারবেন না। আপনি ইমিগ্রেশন ক্রস করলেন, ক্রস করার পরে আপনি সিভিল এভিয়েশনের একটা আইন আছে, আপনাকে ফেরত আনতে পারে না। আমার ওইটা বাদ দেন, আমাকে সেখান থেকে নিয়ে গেছে কোথায়, আমি প্লেনে চলে গেছি, প্লেনে গেট বন্ধ হয়ে যায়, গেট থেকে প্লেন সরে যায়, প্লেনটা আস্তে আস্তে যেতে যেতে আপনি রানওয়েতে যায়, রানওয়ে থেকে ফুল ইঞ্জিন স্টার্ট হয়, ইঞ্জিন স্টার্ট হয়ে আপনি টেক অফ নেওয়ার কয়েক সেকেন্ড আগে সেখান থেকে প্লেনটা আবার ইঞ্জিনটা স্লো হয়ে প্লেনটা আবার গেটে নিয়ে আসে। আমার ইমিগ্রেশন ক্রস করার আগে আমার নামে জিটিও ছিল না, কোনো মামলা ছিল না, আমার জীবনে কোনো মামলাই ছিল না। তারপর সেখান থেকে নিয়ে আসে প্রতিষ্ঠান, আমাদের সরকারি যেসব আছে, র্যাব বলেন, এটা বলেন, এটা প্রতিষ্ঠান কোনো খারাপ হতে পারে না, ব্যক্তি হতে পারে, ব্যক্তি তার ব্যক্তির স্বার্থের জন্য সে খারাপ হতে পারে, বাট প্রতিষ্ঠান তো খারাপ হতে পারে না। র্যাব কোনোদিন আপনি এয়ারপোর্টের ভিতরে ঢুকে কাউকে অ্যারেস্ট করতে পারে না, তাকে ম্যাজিস্ট্রেট পাওয়ার তার নাই, তার ম্যাজিস্ট্রেট পাওয়ারটা লাগবে, তার জন্য আলাদা ম্যাজিস্ট্রেট পাওয়ার নিতে হবে, একমাত্র এনএসআই প্লাস ডিজিএফআই করতে পারে। আপনি প্লেন থেকে রানওয়ে থেকে কাউকে ফেরত আনতে পারেন যদি আপনার কাছে স্পেসিফিক তথ্য থাকে যে প্লেনের ভিতরে আপনার বিস্ফোরণ আছে, যেটা যাত্রীদের জন্য ক্ষতিকর। আপনি সেইটা করার কারণে সারা পৃথিবীতে বাংলাদেশের ইমেজ অনেক ডাউন হয়ে যায়। আমার যে সিকিউরিটি পিকনিক যেটা করি জাপানিজদের সাথে আমার জয়েন্ট ভেঞ্চার, আর আমার সেই জাপানিজরা বাংলাদেশে এখন আসতেছে। আমরা ফরেন ইনভেস্টমেন্টের জন্য আমরা এত কিছু করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফরেন ইনভেস্টমেন্টে ওয়েলকাম করতেছে, আর দেখেন আমরা এনআরভি ছিলাম, আমি নন রেসিডেন্ট বাংলাদেশ, আমি ছোটবেলা থেকে জাপানে বড় হয়েছি, আমি বাংলাদেশের সিটিজেন, আমার সিটিজেনশিপ কোনোদিন আমি চেঞ্জ করি নাই। আমাকে অনেক দেশ অফার করেছিল, ব্যাস আমি আমার দেশকে এত ভালোবাসি, আমি বলছি যে নো, আমি আমার বাংলাদেশের পাসপোর্ট নিয়ে থাকবো। আমি এমনও ছিল আমার জীবনে অনেক জায়গাতে বড় বড় জায়গাতে যেতাম, তো বাংলাদেশের পতাকা আমার গায়ে লাগাই নিয়ে যেতাম, আমার পতাকাটা আমার হাতে রাখতাম, মানুষকে দেখাতাম, যে সবাই মনে করতো যে সেলিম প্রধান মনে কোনো সৌদি আরবের কোনো তেলের খনির কোনো রাজপুত্র ছেলে হবে, তাহলে কোনো একটা, বাট না, আই অলওয়েজ প্রাউড মাই কান্ট্রি, দিস ইজ মাই কান্ট্রি বাংলাদেশ। সেখান থেকে আপনার আমাকে নিয়ে আসলো, নিয়ে এসে কি বলা শুরু করলে, অনলাইন ক্যাসিনো, সম্পূর্ণ মিথ্যা। আপনার তৎকালীন পত্রিকার রিপোর্টগুলো দেখেন, রিপোর্টগুলো দেখলে আপনি কষ্ট করে বসতে পারবেন যে পত্রিকাতে যে শত শত কোটি টাকা সেলিম প্রধানের প্রতিদিন ইনকাম,
সে অনলাইন ক্যাসিনোর হুতা, গডফাদার, এইটা ওটা। আমাকে আজও, আপনারা তো কোর্টে আছেন, দেখেন তো আমার নামে কোনো ক্যাসিনো মামলা হয়েছে কিনা। সেই ক্যাসিনোটা কোথায়? সে শত শত কোটি টাকা কোথায়? দুদক আমাকে মামলা দিয়েছে, মামলা দিয়ে সাজা দিয়েছে। দুদকের মামলা যে আমাকে সাজা দিয়েছে, সেই সাজাটা দুদক মামলা দিয়েছে কত জানেন? 12 কোটি টাকা। কোনটা? ওই যে আমার কোম্পানি জাপান বাংলাদেশ প্রিন্টিং এন্ড পেপারের যে ব্যালেন্স শিট দেওয়া ছিল, ব্যালেন্স শিট 2019 পর্যন্ত আমার আপডেট ছিল, ওইটাকে নিয়েই মামলা করে। মামলা করে কখন আমাকে হাত পা বাঁধা। আমাকে তো একটা নাগরিক, আমার তো অধিকার আছে, আমাকে তারা তো আমাকে জানাবে, চিঠি পাঠাবে, এটাকে কি বলে, নোটিশ করতে হবে, জানাবে, ওগুলো কোনো কিছুই না। দুদকের যে আয়ু ছিলেন, আমার মামলার দুদকের আয়ু যে ছিলেন, আপনারা আমার দুদকের মামলার চার্জশিট আর প্রতিটা ব্যক্তির জবানবন্দি আপনারা পড়ে দেখেন। প্রতিটা ব্যক্তি মানে কি, যারা উইটনেস 38 জন 39 জন, প্রতিটা ব্যক্তির উইটনেস পড়ে দেখেন। যারা উইটনেস আর জানেই না, সব ব্যাংকের যে অতগুলা ব্যাংকের অ্যাকাউন্ট, যেমন কেমন ভাবে সেদিন প্রধান এতগুলো ব্যাংক, আমি সিকিউরিটি প্রিন্ট নিই, আমি ব্যাংকে চেক বই প্রিন্ট করি। চেক বই প্রিন্ট করার জন্য আপনাকে যে ব্যাংকে প্রিন্ট করি সেই ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, বিকজ তার বিলটা ওই ব্যাংকে পেমেন্ট হয়। বাট দেখা যাচ্ছে এতগুলা ব্যাংকের অ্যাকাউন্ট। সেদিন প্রধানের বিদেশে এতগুলা ব্যবসা। আরে ভাই, আমি বাংলাদেশের সিটিজেন না, আমার ব্যবসা জন্মই তো বিদেশ থেকে। বিদেশ থেকে আমি বাংলাদেশে টাকা নিয়ে আসছি। যেহেতু অনেক বিষয় হয়েছে, অনেক ঘটনা ঘটছে, হ্যাঁ, এখন কি চান, কি পরিস্থিতি চান রাখতে চাই, সেটা হচ্ছে আপনার যে কথাগুলো বলছিলেন, তৎকালীন সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ বলছিলেন যে তিনি আপনাকে আসলে মূলত ফাঁসিয়েছেন। এই ফাঁসাতে গিয়ে তিনি তৎকালীন যে র্যাব প্রধান বেনজিরকে ব্যবহার করেছিলেন কিনা, এই বিষয়টা একটু স্পষ্ট করবেন।